বগুড়া ৬ আসনে চূড়ান্ত হলো তারেক রহমানের প্রার্থিতা। ঢাকার ২০টি আসনে নেওয়া হচ্ছে মনোনয়নপত্রের ব্যাপারে সিদ্ধান্ত। আমরা যাতে আচরণবিধি মেনে চলি, আমরা যাতে নির্ধারিত সময়ের আগে প্রচারণার যে আচরণ বিধি রয়েছে সেটিকে মেনে চলি। যত কাগজপত্র দাখিল করেছিলাম বিভাগীয় কমিশনারের কাছে ১০০% কারেক্ট পেয়েছে। হলফনামায় ১.৫ থেকে ২ কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছেন তারেক রহমান ও শফিকুর রহমান। নাহিদ ইসলামের সম্পদ প্রায় ৩৪ লাখ টাকার, ঋণ নেই কারো। কনকনে ঠান্ডায় জুবুথুবু গোটা দেশ। সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় আজও শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয়। ইউক্রেনের দুটি এলাকায় রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা, গুরুতর আহত শিশুসহ ১৯ জন। নতুন চিফ অব স্টাফ নিয়োগ দিল জেলেনস্কি প্রশাসন। বগুড়া ৬ আসন থেকে চূড়ান্ত হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। তারেক রহমানের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার খবরে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা? কিছুক্ষণ আগে বগুড়া ৬ আসন অর্থাৎ বগুড়া সদর আসন যেটি, সেই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে মনোনয়ন পত্রটি সেটি বৈধ ঘোষণা করেছেন বগুড়া জেলার যিনি রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান। 10:30 নাগাদ কিন্তু মূলত বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করেন এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এবং বগুড়া ৬ আসনে কিন্তু দেবাশিস এখানে মোট ৫ জন প্রার্থী ছিলেন এবং এই ৫ জন প্রার্থীর মধ্যে আজকের যে যাচাই বাছাই নির্বাচন কমিশনের, এই যাচাই বাছাই কিন্তু ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। অর্থাৎ জাতীয় জেএসডি অর্থাৎ জাতীয় সমাজতান্ত্রিক দল, তারপরে বাসদের একজন প্রার্থী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী, এই ৩ জনের প্রার্থিতা কিন্তু বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এবং অন্য যে ২ জন প্রার্থী ছিলেন এই আসনে অর্থাৎ বিএনপির তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জামাত ইসলামের আবিদুর রহমান সোহেল, তাদের ২ জনের মনোনয়নপত্রটি কিন্তু বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এবং সেই হিসেবে কিন্তু দেবাশিস এখন পর্যন্ত বগুড়ার গুরুত্বপূর্ণ এই আসন অর্থাৎ বগুড়া ৬ সদর আসনে কিন্তু মাত্র ২ জন প্রার্থী নির্বাচনের যে লড়াই, সেই লড়াইয়ের জন্য এখন পর্যন্ত টিকে রইলেন। একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আরেকজন জামাত ইসলামের মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। এবং এই ২ জনই কিন্তু এখন পর্যন্ত বগুড়া ৬ অর্থাৎ বগুড়া সদর আসন যেটি, সেই আসনে তারা কিন্তু এখন পর্যন্ত প্রার্থী হিসেবে রইলেন। এই মুহূর্তে দেবাশিস বগুড়া ৭ অর্থাৎ যে আসনে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী ছিলেন, সেই আসনের কিন্তু যাচাই বাছাই কার্যক্রম অল্প সময়ের মধ্যেই শুরু হবে। দেবাশিস, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ৫ম দিন আজ। ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। বাকিরা হলেন বিএনপির নবিউল্লাহ নবী, জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান এবং এনসিপির SM শাহরিয়ার। শুক্রবার পর্যন্ত সারা দেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এবারে নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট ২৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করার সুযোগ পাবেন বাতিল হওয়া প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং আনুষ্ঠানিক প্রচারণা। এখানে জামাতে ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর ২টি পার্টির যদি কথা বলি, এবং সর্বমোট ঢাকা ৬ আসন থেকে সর্বমোট ৫ জন কোয়ালিফাই করেছেন। আমার কোনো ভুল ত্রুটি পায় নাই, আমি যা দাখিল করেছি কোনো গোপন করিনি, এই জন্য আমাকে বিভাগীয় কমিশনের বৈধ ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী লাভলি। বিথি, সরাসরি যাচ্ছি তার কাছে। বিথি, মনোনয়ন বাতিল করার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে?
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে প্রার্থী তিনি ঋণ খেলাপি কিনা সেটি যাচাই বাছাই করার জন্য রাজস্ব বোর্ড আর যে বিভাগ আছে আমাদের এনবিআর সেখানে তারা তথ্য চান, ব্যাংকের কাছে তারা তথ্য চান যে ব্যাংকের যে হিসেব দেওয়া হয়েছে সঞ্চয়পত্র এফডিআর সহ যে বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চান। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি দ্বৈত নাগরিক কিনা। এখানে এখন পর্যন্ত সকাল থেকে ববি হাজ্জাজ ঢাকা 13 আসনের বিএনপির শরিক দল যে শরিক দল ধানের শীষ থেকে প্রার্থী হচ্ছেন, তার এখানে তিনি দ্বৈত নাগরিক কিনা সেই অপশনটিতে কোনো রকম হ্যাঁ না দেওয়া হয়নি, যার কারণে তাকে 2 ঘন্টার সময় দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি দেওয়ার জন্য। 13 আসনের জামায়াতে ইসলামের যে সমমনা দল মামুনুল হক খেলাফতে মজলিস, তার পেশার জায়গায় একটু ভুল ছিল, এর আগে গৃহিণী ছিল, এবার শিক্ষকতা লেখা হয়েছে, যেটি আসলে এফিডেভিট করে দিতে হবে। তাকে সাপ্লিমেন্টারির জন্য 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এর বাইরে একজন যেটি হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা হয় যে 1% ভোটারের স্বাক্ষর। সেখানে তারা ভোটারের স্বাক্ষরের বিষয়গুলো তারা ফোন দিয়ে জেনে নিচ্ছেন কোন কোন বিষয়গুলো ভোটাররা কি আসলে স্বাক্ষর দিয়েছেন কিনা। এর মধ্যে একজন শেখ রবিউল ইসলাম, তিনি 1% ভোট, সেটা একজনের স্বাক্ষর পাননি, 2 জনের কোনো তথ্য পাননি, যার কারণে সেটি অবৈধ বলে মানে বাতিল বলে গণ্য করেছে। তবে মনোনয়নপত্র গ্রহণ হোক কিংবা বাতিল হোক সেটি আপিলের কিন্তু সুযোগ রাখছে, কারণ কেউ যদি অভিযোগ করতে চায় সে অভিযোগের সুযোগ আছে এবং 5 থেকে 9 তারিখ পর্যন্ত আপিল করা হবে এবং সে আপিল নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়নপত্র নিয়ে সমস্যার সমাধানের সম্ভাবনা সেগুলো করা হবে। দেবাশিস। এবার সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, এখন পর্যন্ত কতজনের আবেদন চূড়ান্ত হলো, কি কি তথ্য রয়েছে আপনার কাছে? দেবাশিস, সকাল 9টা থেকে সাতক্ষীরা জেলার যে 4টি আসনে মনোনয়ন দাখিল করেছে 29 জন প্রার্থী, তাদের যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে সাতক্ষীরা 1 আসনের যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এখানে যে 6টি মনোনয়ন দাখিল করা হয় এর মধ্যে 4টি মনোনয়ন, এর মধ্যে 3টি মনোনয়ন বৈধ এবং ঘোষণা করা হয়েছে জামাত জাতীয় পার্টি, এবং যিনি বিএনপির প্রার্থী রয়েছেন হাবিবুল ইসলাম হাবিব, তার মনোনয়ন পত্রটি কিন্তু স্থগিত করা হয়েছে। এবং স্থগিত করার মূল যে কারণ সেটি রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার যে 70 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং সেই মামলার যে কাগজপত্র রয়েছে সেটি যাচাই বাছাইয়ের জন্য রিটার্নিং কর্মকর্তা আজকের মনোনয়ন স্থগিত করছেন এবং আগামীকালকে কিন্তু সেই যে মামলার মূল কাগজ সেটি জমা দিলে সেটি আবার ফেরত পাবে, এটি আমাদেরকে বলেছেন। পাশাপাশি যিনি ওখানকার ইসলামী আন্দোলনের রয়েছে তার কাগজপত্রের ত্রুটি থাকায় কিন্তু মনোনয়নটি স্থগিত করা হয়েছে এবং সাতক্ষীরা 2 আসনের মনোনয়নপত্রটি এইমাত্র শেষ হয়েছে এবং পরবর্তীতে বেলা 2টা পর্যন্ত এই মনোনয়ন কার্যক্রম চলবে। দেবাশিস। সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, এখন পর্যন্ত কোন আসনে কতজনের প্রার্থিতা চূড়ান্ত হলো? কারো আবেদন বাতিলের খবর কি মিলেছে? দেবাশিস, আমরা এখন পর্যন্ত এখানে যারা দায়িত্বরত আছেন তাদের সাথে কথা বলে একজনের ব্যাপারে জানতে পেরেছি, যিনি ছিলেন ঢাকা 4 আসনের প্রার্থী। তবে এর বেশি কিছু এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকেও আসলে কোনো ধরনের কোনো ব্রিফিং বা কোনো ধরনের কোনো আপডেট আমাদেরকে জানানো হয়নি। আমরা জানি করছি যখনই আসলে কোনো প্রার্থী আসছেন তাকে আমরা জিজ্ঞেস করছি তার মনোনয়নপত্রের কি অবস্থা, এবং আমরা দেখেছি যে অধিকাংশেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে এখানে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর অনেকেই কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এর মধ্যে ঢাকার সাথে বেশ কয়েকজন বিএনপি জামাতের প্রার্থী, ঢাকা 6 এরকম আমরা দেখেছি। এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি তাসনিম জারা তিনি এবং হচ্ছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা কিন্তু এসেছেন। তারা আসার পর তারা হচ্ছে নিচে তারা দায়িত্বরত যারা এখানে রয়েছেন তাদের সাথে সেখানে তারা বসেছেন, তারা দস্তখত করে তারপর তারা গিয়েছেন বিভাগীয় কমিশনারের সাথে কথা বলতে। বিভাগীয় কমিশনারের সাথে কথা বলার পর পরবর্তীতে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তখন আমরা জানতে পারবো যে পরবর্তীতে এই যে এই 2 জন প্রার্থী যারা রয়েছেন তাদেরও আসলে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে কিনা। মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে যাদেরই আসলে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হচ্ছে তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা দেখেছি যে কোন আসনে কখন সেই সময়টুকু কিন্তু আসলে নির্ধারিত করে দিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এবং সেখানে আসলে যখন যে আসনটি আসছে সময় চলে আসছে তখন। এর আগে আমরা দেখেছি যে বিএনপি নেতা ইশরাক তিনিও কিন্তু
আসলে এসেছিলেন এবং তিনিও বলেছেন যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে এবং তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। দেবাশিস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হলফনামা জমা দিয়েছেন প্রার্থীরা। উঠে এসেছে সম্পদ ও আয়ের চিত্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দুজনের সম্পদ 1.5 থেকে 2 কোটি টাকার মধ্যে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সম্পদ দেখানো হয়েছে প্রায় 33,80,000 টাকা। তারেক রহমানের সম্পদ মূলত ব্যাংক ও আর্থিক খাতে, জমি ও স্থাবর সম্পদ বেশি। ডাক্তার শফিকুর রহমানের, নাহিদ ইসলামের সম্পদ মূলত আয় এবং ব্যাংক ও আর্থিক খাতে। প্রার্থীদের বার্ষিক আয়, সম্পদ ও ব্যয়ের হিসেব জানতে চান জনসাধারণ। মনোনয়নপত্র জমার সময় হলফনামায় প্রার্থীকে 10 ধরনের তথ্য দিতে হয়। নির্বাচনী বিধান মেনে প্রার্থীদের হলফনামা ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 ও ঢাকা 17 আসনে প্রার্থী হয়েছেন। হলফনামায় পেশায় রাজনীতিবিদ। 2025-26 করবর্ষে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ 6,76,353 টাকা। 1,97,00,000 টাকার সম্পদ রয়েছে তার। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বছরে আয় দেখিয়েছেন প্রায় 35,61,000 টাকা। কর দিয়েছেন প্রায় 5,58,000 টাকা। ঢাকা 15 আসন থেকে নির্বাচন করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পেশায় চিকিৎসক। মোট সম্পদের পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। বাৎসরিক আয় 3,60,000 টাকা। ঢাকা 11 আসনে প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামায় পেশা পরামর্শক। সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন 26 লাখ টাকার বেশি, যদিও যোগ করে পাওয়া যায় 33,80,000 টাকার বেশি। বাৎসরিক আয় দেখিয়েছেন 16 লাখ টাকা। সবশেষ আয়কর রিটার্নে 13,05,158 টাকা আয় দেখিয়েছেন নাহিদ। হলফনামায় স্ত্রীর সম্পদ 15 লাখ টাকা। অস্থাবর সম্পদের ক্ষেত্রে 3 নেতার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। তারেক রহমানের অস্থাবর সম্পদের বড় অংশ ব্যাংক জমা, এফডিআর ও শেয়ার ভিত্তিক। তার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 1,93,00,000 টাকা। এর মধ্যে ব্যাংকে জমা ও নগদ রয়েছে প্রায় 31 লাখ টাকা, শেয়ারে 68 লাখ এবং এফডিআরে রয়েছে 90 লাখ টাকার বেশি। অন্যদিকে শফিকুর রহমানের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 1,02,00,000 টাকা, যেখানে নগদ অর্থ প্রায় 60 লাখ, শেয়ার ও বন্ড প্রায় 27 লাখ এবং ব্যাংকে জমা রয়েছে প্রায় 5 লাখ টাকা। নাহিদ ইসলামের নগদ অর্থ 19,50,000, অলংকার 8.25 লাখ টাকা। তারেক রহমানের নামে রয়েছে 2 একরের বেশি অকৃষি জমি, যার অর্জনকালীন মূল্য প্রায় 3,45,000 টাকা। পাশাপাশি উপহার পাওয়া জমির উল্লেখ থাকলেও তার মূল্য নির্ধারিত হয়নি। বিপরীতে শফিকুর রহমানের স্থাবর সম্পদ তুলনামূলক বেশি। তার রয়েছে 217 শতক কৃষি জমি, 13 শতক অকৃষি জমি এবং একটি ডুপ্লেক্স বাড়ি। সব মিলিয়ে তার স্থাবর সম্পদের মূল্য প্রায় 47 লাখ টাকা। নাহিদ ইসলামের কোনো স্থাবর সম্পদ নেই। হলফনামা অনুযায়ী তারেক রহমান ও শফিকুর রহমান দুজনের নামে কোনো ঋণ নেই। নাহিদের নিজের ঋণ না থাকলেও স্ত্রীর নামে 3.5 লাখ টাকার ঋণ আছে। হলফনামায় মিথ্যা তথ্য বা তথ্য গোপন করলে প্রার্থিতা বা সংসদ সদস্য পদ বাতিল করতে পারে নির্বাচন কমিশন। এবারের আরপিওতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু হলফনামায় দেওয়া তথ্য কতটুকু সঠিক এবং এর যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক বিশ্লেষকদের। মানুষ ট্যাক্স ফাঁকি দেয় কিভাবে? ওই একই কায়দা ইনকাম সোর্সও ফাঁকি দিতে পারে। এটা এক ধরনের তাদের জন্য ওয়ার্নিং যে আমরা কিন্তু তোমার এই বাতিল করতে পারি। হ্যাঁ, কিন্তু বাস্তবে সেটা করবে কি না এই এত অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই তারা চাইবে না যে একটা নির্বাচনী প্রক্রিয়া মানে এটাকে কেন্দ্র করে ডিরেল হয়ে যায়। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় হলফনামার তথ্য যাচাই করেন, যদিও এই সময়কে যথেষ্ট মনে করেন না বিশ্লেষকরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিসৌধে মানুষের ঢল। শুক্রবার শেষ হয় 3 দিনের রাষ্ট্রীয় শোক, তবে বিএনপি ঘোষিত 7 দিনের শোক চলছে। ভোরের আলো ফুটতেই শীত উপেক্ষা করে জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকে। আজও কোরআন শরীফ খতম দিচ্ছেন অনেকে। এদিকে বেলা 11টার দিকে সমাধিসৌধে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্রের আপসীন নেত্রী শিখিয়েছেন কিভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় সেটাও শিখিয়েছেন বেগম খালেদা জিয়া। জিয়ার সমাধিসৌধে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, কিছুক্ষণের আগেই তো রিজভী আহমেদ এসেছিলেন, কি বললেন তিনি?
আপনি বলছিলেন কিছুক্ষণ আগে এসেছিলেন, বেলা কিছুক্ষণ আগে অর্থাৎ 11টার কিছু সময় পরেই তিনি এসেছিলেন এবং এরপর মহিলা দলের সাথে তিনি বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফুলেল শ্রদ্ধা জানান, তারা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এবং পাশাপাশি তারা বেগম জিয়ার দোয়া, আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে কিন্তু বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা আসছেন, তারা কিন্তু কবর জিয়ারত করছেন। এখনও পর্যন্ত বেগম জিয়ার জন্য তারা আত্মার মাগফিরাত কামনা করছেন এবং যে রাষ্ট্রীয় শোক ছিল 3 দিনে, সেই শোক কিন্তু গতকালকে শুক্রবার ছুটির দিন শেষ হয়েছে। এখনও 4 দিন বিএনপির পক্ষ থেকে যে শোক ঘোষণা করা হয়েছে সেটি এখনও রয়েছে। তো সব কিছুই মিলিয়ে যদি বলি যে রিজভী আহমেদ যখন আসলে এসেছিলেন তিনি বলেছেন দেশের আপসহীন নেত্রী হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং দেশের মানুষের কাছে তিনি অনেক পছন্দের পাত্র ছিলেন এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী তিনি আমাদেরকে জানিয়েছেন যে গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে দেশের মানুষের পাশে থাকতে হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়। এবং বেগম জিয়ার আদর্শ এবং জনগণের দোয়া, তার অঙ্গীকার এবং তার দেখানো পথ ধরেই বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো আগামী দিনগুলোতে এগিয়ে যাবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশেই আদর্শ করেই এগিয়ে যাবে, প্রত্যাশা বিএনপি এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা রিজভী আহমেদের। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে ভোর থেকেই কিন্তু আমি এই জিয়ার সমাধিতে, বেগম জিয়ার সমাধিতে ছিলাম। এখানে প্রচণ্ড কুয়াশা ছিল সকালেই, সেই কুয়াশা ভেদ করেও কিন্তু অনেক মানুষ এসেছেন, বিএনপি নেতাকর্মীরা এসেছেন এবং সর্বশেষ যে মহিলা দলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। দেবাশিস। পৌষের মধ্যভাগে সারা দেশেই শীতের দাপট, কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জে 9 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি, দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ, বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। ঘন কুয়াশায় প্রধান 2 নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। আজও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে শিডিউল বিপর্যয়, নির্ধারিত সময়ে ছাড়ছে না অধিকাংশ ফ্লাইট। 4-5 দিন ধরে প্রচন্ড রকমের ঠান্ডা, ঘন কুয়াশা, অন্তনে দেখেছি কি মেল বাতাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের ভিতরে তো কাজ কাম করা যায় না, আমাকে সমস্যা হয়, গরিব মানুষ। লোকজন ভাই তো শীতকালে দিন কষ্ট করে, কিন্তু আমরা শীতে খুব কষ্ট হইতে আছে বুঝলেন। খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের রাজনীতি নতুন এক অধ্যায়ের মুখোমুখি। সাধারণ মানুষ বলছেন দেশকে যারা আগামীর পথে এগিয়ে নিবে তাদের খালেদা জিয়ার অবিচল নেতৃত্ব, আপোষহীনতা আর দীর্ঘ সংগ্রামের পথ অনুসরণ করা উচিত। বিএনপির প্রয়াত চেয়ারপারসনের প্রতি সর্বস্তরের মানুষের গভীর ভালোবাসা থাকলেও দলের পরবর্তী নেতৃত্বকে অর্জন করতে হবে জনগণের আস্থা। না করে তাহলে এত পুলিশ দিবে কেন? রাস্তাঘাট সব বন্ধ, গেটে তালা। খালেদা জিয়া দীর্ঘ 44 বছরের রাজনীতির ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে এক নারীর অবিচল যাত্রা। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। উত্থান পতন, অসংখ্য চ্যালেঞ্জ, কোনো কিছুই দমাতে পারেনি তাকে। গণতন্ত্রের প্রশ্নে তার দীর্ঘ সংগ্রাম, সাহস ও দৃঢ়তা জয় করেছিল কোটি মানুষের হৃদয়। তাই তো তাকে শেষ বিদায় জানাতে শহর জুড়ে নামে এমন জনস্রোত। লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা পরিণত হয় ইতিহাসের এক বিরল সমাবেশে। দীর্ঘ 4 দশকের রাজনীতিতে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন সবার আস্থার জায়গা, প্রধান স্তম্ভ। সাধারণ মানুষরা বলছেন তার অনুপস্থিতি দেশের রাজনীতিতে তৈরি করবে এক অনিবার্য শূন্যতা। উনি থাকলে আমাদের দেশবাসীর এবং সাধারণ জনগণের আস্থা বাড়ত এবং তারপর আমরা খুব ভরসা করে সামনে এগিয়ে চলতে পারতাম। শুধু ভালো আমি দেখছি, সে ভালো আছেন, ভালো জন্য মারা গেছে, কোটি কোটি মানুষ হয়েছে। যারা ইতিহাসে ভূমিকা রেখেছেন খালেদা জিয়া সহ
তাদের জীবনী পাঠ্য হিসেবে শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। সমর্থকদের কাছে খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। সমালোচকদের চোখেও ছিলেন সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা মনে করেন খালেদা জিয়ার অবর্তমানে রাজনৈতিক উত্তরাধিকারদের অর্জন করতে হবে সেই আস্থা। এখন নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে। যদি তারেক রহমান ক্ষমতায় আসে, আশা করি তারেক রহমান নাও ফুললি চেঞ্জ, ইজ ফুললি ম্যাচিউরড। মায়ের বাপের যদি আদর্শ নিয়ে থাকে তাহলে উনি পারবে। নির্বাচনের মাঠেও খালেদা জিয়া ছিলেন দলীয় ঐক্যের ভিত। এবারই প্রথম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনী মাঠে নামবে বিএনপি, যেখানে না থেকেও থাকবে খালেদা জিয়ার জীবন ও রাজনীতির প্রভাব। মারা যাওয়ার পর তার প্রতি একটা মানুষের মায়া মমতা চলে আসছে, আবেগ চলে আসছে। এখন শুধু আবেগটাই কাজ করতেছে। ওনার ছেলে হয়তো সম্ভবত রাজনীতিতে আসবে, ওনার দলকে করবে, সো ওনার প্রভাবটা তো থাকবে। এমন এক সময়ে চলে গেলেন খালেদা জিয়া যখন দেশের রাজনীতি আবারও বিভাজন, দ্বন্দ্ব ও প্রতিহিংসার চক্রে ঘুরছে। সাধারণ মানুষ বলছে খালেদা জিয়ার পথ অনুসরণ করে অহিংস রাজনীতির পথে এগিয়ে নিতে হবে দেশকে। তার শূন্যতা আসলে একটা বড় শূন্যতা, এটা পূরণ করার ক্ষমতা বাংলাদেশের নেই। হয়তোবা ধীরে ধীরে তৃতীয় চতুর্থ কেউ আসলে হয়তোবা হইতে পারে। ওনার যে বা প্রবীণ যে রাজনীতিবিদরা ছিলেন চলে গেছেন, তাদেরকে ফলো করতে হবে। একটা লক্ষ্য বা ভিশন নিয়ে যদি দেশ আগিয়ে যায়, শূন্যতা তো থাকবেই, কিন্তু শূন্যতা পূর্ণ হয়ে যাবে, আমি এটা মনে করি। নেতৃত্বগুণ ও ব্যক্তিত্বের কারণে সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থন পেয়েছেন খালেদা জিয়া। তার আদর্শ আর দেশপ্রেমকে সামনে রেখে এগুতে পারলেই বদলে যাবে বাংলাদেশ আর দেশের রাজনীতির চেহারা, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী মহাখালী বাস টার্মিনাল এলাকায় শুক্রবার মধ্যরাতে অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসি জানিয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লাগানো পোস্টার ও বিলবোর্ড সহ সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে এই কার্যক্রম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, মহাখালী এলাকায় যত্রতত্র বাস পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হয়, যা নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে সব অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে বলেও জানান তিনি। বিধি অনুযায়ী করা হয়েছে জরিমানাও। বিলবোর্ডগুলো যারা দেয় তারা অবৈধভাবে দেয় এবং আমরা তাদেরকে ট্রেস করার চেষ্টা করলেও ওদেরকে সামনে আনা যায় না। চেষ্টা করি আমরা, তারপরেও যখন পাওয়া যায় না, এখন আমরা এই পর্যায়ে চলে আসছি যে আমরা এগুলো কেটে নিজেদের মতো করে আমরা সরিয়ে নিব। ইউক্রেনের দুটি এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার খার্কিভে চালানো হয় ভয়াবহ মিসাইল হামলা। এতে 6 মাস বয়সী শিশুসহ আহত হয়েছে অন্তত 19 জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে একই দিন অন্যতম বড় ড্রোন হামলার শিকার হয় জাপোরিঝিয়া। শহরটিতে আঘাত হানে অন্তত 9টি ড্রোন। এতে বহু আবাসিক ভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় অনেক বেসামরিক অবকাঠামো। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সব মিলিয়ে মোট 116টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করে মস্কো, যার মধ্যে 86টি ভূপাতিত করা হলেও 27টি সফলভাবে আঘাত হানে লক্ষ্যবস্তুতে। ইউক্রেনের নতুন চিফ অফ স্টাফ হিসেবে গোয়েন্দা সংস্থা প্রধান কিরিলো বুদানভকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুদানভ 2022 সালে গোয়েন্দা সংস্থা GUR এর দায়িত্ব পান। তবে রুশ আগ্রাসনের পর থেকেই গোয়েন্দা তৎপরতার জন্য তিনি আলোচিত। এরই মধ্যে রাশিয়ার অভ্যন্তরে বেশ কিছু সফল অভিযান পরিচালনা করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 20 দফা পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। এরই মধ্যে শীর্ষ পর্যায়ে রদবদল করল কিয়েভ। ধারণা করা হচ্ছে আলোচনায় এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি। সহিংসতার উস্কানি দেওয়ার মামলায় পাকিস্তানের বহুল আলোচিত 7 সাংবাদিক এবং ইউটিউবারকে যাবজ্জীবন সাজা দিয়েছে দেশটির আদালত। শুক্রবার এই রায় দেন পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। পাকিস্তানে 2023 সালের 9 মে সহিংসতায় উস্কানি দেওয়ার মামলায় তাদের এই সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন সাংবাদিক ওয়াজাদ সাইদ খান, সাবিক শাকির, হায়দার মেহেদি এবং শাহিন মেজবা। তালিকায় রয়েছেন ইউটিউবার আদিল রাজা, বিশ্লেষক মুহিত পীরজাদা এবং সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেন।